প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, রসায়ন সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের অষ্টম অনলাইন ক্লাস দ্বিতীয় অধ্যায়ের উপরে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে আমরা বিভিন্ন অরবিটালের আকৃতি এবং নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোয়ান্টাম উপস্তরের আকৃতি, অর্থাৎ বিভিন্ন অরবিটালের আকৃতি, অরবিট ও অরবিটালের পার্থক্য। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনলাইন ক্লাস। অরবিটালের আকৃতি। অরবিটাল আমরা এর আগের ক্লাসগুলোতে তোমরা জেনে আসছো যে এই পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে এই নির্দিষ্ট শক্তি স্তরের বৃত্তাকার কক্ষপথে কি করে আবর্তিত হইতে থাকে। এই শক্তি স্তরগুলোকে আবার কতগুলো উপস্তরে ভাগ করা হয়েছে, উপ শক্তি স্তরে ভাগ করা হয়েছে। সেগুলোকে বিভিন্ন নামে আমরা অভিহিত করি, যেমন এস উপস্তর, পি উপস্তর, ডি উপস্তর, এফ উপস্তর ইত্যাদি। এই উপস্তরগুলো আবার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এক একটা এক এক দিকে ত্রিমাত্রিকভাবে এক এক দিকে অবস্থান করে। তো সেই হিসেবে উপস্তরগুলোর মধ্যে আবার কিছু ভাগ আছে, তাদেরকে আমরা অরবিটাল বলে থাকি। যেমন এস উপস্তর, আমরা এর আগের ক্লাসে দেখাছিলাম যে এস উপস্তরে তোমার এল এর মান হচ্ছে 0, আর এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয় তাহলে সেই অরবিট, সেই উপস্তরের নির্দিষ্ট কোনো দিক নেই। সেজন্য এস উপস্তরের মধ্যে একটাই অরবিটাল থাকে, একাধিক অরবিটাল থাকে না। আর পি উপস্তরে এল এর মান ছিল 1, এল এর মান 1 হলে এম এর মান হচ্ছে -1, 0, +1। সেক্ষেত্রে এম এর আমরা তিনটা মান পাচ্ছি, -1, 0, +1। এম এর যতটা মান সেই উপস্তরটা ত্রিমাত্রিকভাবে তত দিকে কি করে অবস্থান করে, অর্থাৎ এম এর মান যত ওই উপস্তরে অরবিটাল সংখ্যাও ঠিক তত হবে। পি এর জন্য আমরা এম এর মান পাচ্ছি কয়টা? তিনটা, -1, 0, +1। সুতরাং পি উপস্তরে অরবিটাল হচ্ছে তিনটা, যেটাকে আমরা পিএক্স, পিওয়াই, পিজেড বলে থাকি। একইভাবে ডি উপস্তরের জন্য আমরা এম এর মান পাই হচ্ছে 5টা, সুতরাং ডি উপস্তর অরবিটাল হচ্ছে 5টা। তো এখন আমরা এস উপস্তর আর পি উপস্তর অরবিটালের আকৃতিতে দেখব। এস উপস্তরের যেহেতু নির্দিষ্ট কোনো দিক নেই, অর্থাৎ এই এস উপস্তরটা তিনটে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই চারটা অক্ষের চারিদিকে সমানভাবে তোমার বিস্তৃত থাকে এবং এস অরবিটাল বা এস উপস্তরের জন্য আকৃতি হচ্ছে গোলাকার। এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। তো আমরা যদি দেখি এস অরবিটাল, যেমন এইটা হচ্ছে এস অরবিটাল, এটা দেখতে কেমন? গোলকের মতো, গোলাকার। তাহলে এটা হচ্ছে একটা এস অরবিটাল, এটাকে আমরা 1s অরবিটাল ধরতে পারি, মানে প্রথম প্রধান শক্তি স্তরে যে অরবিটালটা আছে 1s অরবিটাল। এভাবে বিভিন্ন শক্তি স্তরে এস উপস্তর আছে। তাহলে প্রথম শক্তি স্তরের এটা হচ্ছে এস উপস্তর বা এস অরবিটাল। এরপরে দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের আকৃতিটা কেমন হবে? দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটালের আকৃতিও এরকম গোলাকার হবে, তবে সেটার আকার হবে আর একটু কি বড়। প্রথম মানে 1s অরবিটাল থেকেও 2s অরবিটালের আকার একটু বড় হবে, কিন্তু আকৃতি একই রকমের গোলাকার। তাহলে আমরা দেখি, যেমন এটা হচ্ছে 2s অরবিটাল, ঠিক আছে? তো এভাবে এস অরবিটাল গুলো সবগুলো হচ্ছে কি গোলাকৃতির। তাহলে তুমি যদি 3s বলি, 3s অরবিটাল ঠিক একই গোলাকার হবে, তবে সেটা দেখতে আর একটু কি হবে, বড় হবে, আকৃতিটা আরো কি হবে, বড় হবে।
তাহলে এস অরবিটালের আকৃতি সহজ। এস অরবিটালে যেহেতু নির্দিষ্ট কোনো দিক নেই, সেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের চারিদিকে সমভাবে বিস্তৃত থাকে, সেই জন্য এস অরবিটালের আকৃতি হচ্ছে কি গোলাকার। তো আমরা 1s অরবিটাল 2s অরবিটাল যতই তুমি উপরের দিকে যাবা ততই তার আকারটা বাড়বে, আকার বড় হবে, কিন্তু আকৃতি গোলাকারেই থাকবে। এখন দেখো এখানে আমি একটা চিত্র দেখাচ্ছি। এটা হচ্ছে ধরো 2s অরবিটালের চিত্র। 2s অরবিটাল দেখো এখানে কি লেখা আছে, এখানে নোট একটা কথা লেখা আছে, নোট। এই যে মাঝখানে একটু সাদা টাইপের অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে নোট। সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলতেছে কি নোট। তো নোট কি? নোট হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে বা অরবিটালের মধ্যবর্তী যে স্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, সেটাকে নোট বলা হয়। তাহলে যে কোনো অরবিটালের মধ্যে যে স্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম থাকবে অথবা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, সেই স্থানটাকে বলা হচ্ছে নোট। এখন এই নোট, এটা একটা বিন্দু হইতে পারে, একটা লাইন হইতে পারে, একটা তল হইতে পারে, অথবা একটা পৃষ্ঠতলও হতে পারে। মানে একটা নির্দিষ্ট বিন্দুতে যদি কোনো ইলেকট্রন না থাকে সেই বিন্দুটাকে আমরা নোট বলবো, অথবা একটা নির্দিষ্ট তলে যদি কোনো ইলেকট্রন না থাকে সেই তলটাকে আমরা নোট বলবো। তাহলে নোট বিভিন্ন ধরনের হতে পারে, বিন্দু হতে পারে, তল হতে পারে, পৃষ্ঠতল হতে পারে। সহজ কথায় নোট কি? নোট হচ্ছে অরবিটালের মধ্যবর্তী যে স্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তাহলে এই 2s অরবিটালে এই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলতেছি কি নোড। এখন নোড কয়টা হবে বা নোডের সংখ্যা কেমন হবে সেটা হচ্ছে s অরবিটালের ক্ষেত্রে নোড এর সংখ্যা হচ্ছে n-1। s অরবিটালে নোড হচ্ছে n-1। তাহলে n মানে কি? এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে যদি আমরা 1s অরবিটাল বলি, 1s অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 1, তাহলে 1 - 1 অর্থাৎ 0। সুতরাং 1s অরবিটালে কোনো নোড থাকবে না। ধরো এটা যদি 1s অরবিটাল হয়, বললাম আমরা এটা 1s অরবিটাল, এটাতে কোনো কি নেই, নোড নেই। 2s অরবিটাল, 2s অরবিটালে n এর মান হচ্ছে কত? 2, তাহলে 2 - 1 সুতরাং কত? 1। এই জন্য 2s অরবিটালে একটাই নোড আছে, এটা 2s অরবিটাল। একইভাবে যদি 3s অরবিটালের কথা বলি, তাহলে 3s অরবিটালে n এর মান হচ্ছে 3। n এর মান যদি 3 হয় তাহলে নোড কয়টা হবে? 3 - 1 সুতরাং 2, অর্থাৎ 3s অরবিটালে নোড হচ্ছে দুইটি। নোড সংখ্যা তো এরকম পুনরাবৃত্তি প্রশ্ন আসতে পারে যে 2s অরবিটালের নোড সংখ্যা কত বা 1s অরবিটালের নোড সংখ্যা কত। তাহলে s অরবিটালের ক্ষেত্রে নোড সংখ্যা যদি বাইর করতে হয়, নোড সংখ্যা সমান হচ্ছে n-1। এটা গেলো তোমার s অরবিটাল সম্পর্কিত বা s অরবিটালের আকৃতি। এরপর হচ্ছে আমাদের পি অরবিটাল। পি অরবিটাল আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির। পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির এবং পি উপস্তরে অরবিটাল থাকে হচ্ছে কয়টা? 3টা। পি স্তরে অরবিটাল 3টা থাকে, আমরা আগেই বলছি, কারণ পি উপস্তরের জন্য এল এর মান হচ্ছে কত? 1। এল এর মান যদি 1 হয়, এম এর মান হবে কত? -1, 0, +1। অর্থাৎ আমরা জানি m সমান -l থেকে 0 সহ +l, m সমান -l থেকে 0 সহ +l। তো l এর মান যদি 1 হয় তাহলে m এর মান হবে -1, 0, +1, অর্থাৎ m এর 3টে মান পাওয়া যাচ্ছে। যে কোনো উপস্তরে m এর যতটা মান থাকে সেই উপস্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে ততটি। তাহলে p উপস্তরের জন্য m এর আমরা 3টে মান পাই, সুতরাং p উপস্তরে অরবিটাল হচ্ছে 3টা। অরবিটাল হচ্ছে 3টা এবং p উপস্তরটা এই দ্বিতীয় প্রধান শক্তি স্তরেই আছে, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরে পি উপস্তর নেই, মানে 1p বলতে কোনো উপস্তর নেই। 2p আছে, এটা আমরা একটু পরে আরেকটু আলোচনা করব। তাহলে 2p উপস্তর আছে, 3p উপস্তর আছে, 4p উপস্তর আছে। এইভাবে প্রত্যেকটা পি উপস্তর আবার 3টা অরবিটালে বিভক্ত, মানে 2p ও 3টা থাকবে, 2px, 2py, 2pz। 3p ও 3টা থাকবে, 3px, 3py, 3pz।
তার মানে পি অরবিটাল গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। তো এই অরবিটাল গুলোর আকৃতি হচ্ছে তোমার ডাম্বেলের মতো। পি অরবিটালের আকৃতি হচ্ছে কি ডাম্বেলের মতো। এখন আমরা দেখি পি অরবিটাল গুলো দেখতে কেমন হবে। তা আমি প্রথমে ধরো তোমার পি এক্স অরবিটালটা আঁকবো। পি এক্স অরবিটালটা ডাম্বেলটা এক্স অক্ষ বরাবর থাকবে। তো আমরা যদি আঁকি, ধর আমি তিনটে অক্ষ আঁকি, একটা, দুইটা, এখানে তিনটে অক্ষ আমি অঙ্কন করলাম। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা দিলাম ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এই তিনটে অক্ষ এখন আমি আঁকবো হচ্ছে পি এক্স অরবিটাল। পি এক্স অরবিটালটাই আমি আঁকবো। পি এক্স, তাহলে পি এক্স আমরা বলছি পি অরবিটালটা কি ডাম্বেল আকৃতি। তো পি এক্স অরবিটালটা কেমন হবে? পি এক্স অরবিটালের ডাম্বেলটা হবে এক্স অক্ষ বরাবর। পি এক্স অরবিটালের ডাম্বেলটা হবে এক্স অক্ষ বরাবর, এরকম। এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি আঁকলাম। তাহলে এইটা হচ্ছে পি এক্স অরবিটাল। তাহলে পি এক্স অরবিটাল কেমন হবে? এক্স অক্ষ বরাবর দুইটা ডাম্বেল থাকবে, এটা পি এক্স। ঠিক একইভাবে যদি পি ওয়াই বলে, পি ওয়াই এর ডাম্বেল হবে ওয়াই অক্ষ বরাবর। আমরা যদি এখানেও আঁকতে পারি, আচ্ছা এটা পি এক্স, আমি পি ওয়াইটা আলাদাভাবে দেখাচ্ছি। এইটা হচ্ছে পি ওয়াই অরবিটাল। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে পি ওয়াই অরবিটালের ডাম্বেলটা কি ওয়াই অক্ষ বরাবর আছে, দুইটা লোব ওয়াই অক্ষ বরাবর আছে। এটা হচ্ছে পি ওয়াই। এরপরে যদি বলে যে পি জেড, এই পি জেড, পি জেড এর ডাম্বেলটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এখানে এটা জেড অক্ষ দেখা আছে, দেখো এটা জেড অক্ষ, এখানে এটা জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? পি এক্স, পি ওয়াই অরবিটাল গুলোকে যদি আমরা আঁকতে বলে, আমরা সহজে কি করব? প্রথমে তিনটে অক্ষ আঁকবো। এরপরে যদি পি এক্স বলে, সেটা হবে কি ডাম্বেলের দুইটা লোব এক্স অক্ষ বরাবর এঁকে দিব। এটা হচ্ছে পি এক্স অরবিটাল। আর পি ওয়াই অরবিটাল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আঁকবো। আর পি জেড হচ্ছে ডাম্বেলের লোব দুইটা জেড অক্ষ বরাবর আঁকবো। এভাবে সহজে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড অরবিটাল অঙ্কন করতে পারি। এরপরে দেখো এই চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি? নোডাল প্ল্যান নামে একটা শব্দ এখানে আছে, নোডাল প্ল্যান, এবং সেটা একটা প্ল্যানের মতোই আছে। এখানে আছে এটা, এখানে এটা, আর এখানে এটা নোডাল প্ল্যান। এখন এই নোডাল প্ল্যানটা কি? নোডাল প্ল্যান হচ্ছে তোমার যেই তল বরাবর ইলেকট্রন ঘনত্ব শূন্য থাকবে বা ইলেকট্রন তোমার পাওয়ার সম্ভাবনা শূন্য থাকবে, সেটাকে আমরা নোডাল প্ল্যান বলি। নোডাল প্ল্যানের সংজ্ঞাটা কি? নিউক্লিয়াসের চারিদিকে যে তল বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, তাকে নোডাল তল বা নোডাল প্ল্যান বলা হয়। ঠিক আছে, এখন দেখো এই পি এক্স অরবিটাল যেটা, সেটা নোডাল প্ল্যান হবে। দেখো পি এক্স অরবিটাল, এই যে আমি এখানে যদি একটু দেখো, এইখানে এটা একদম কি এই এটা মূল বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ এই বিন্দুতে কোনো ইলেকট্রন নেই। এখন এই বিন্দুটাকে আমরা একটা তলে ভাগ করলে এই ডাম্বেলের এই লোবটা এক পাশে থাকবে, এই লোবটা এক পাশে থাকবে, এবং সেটার তোমার ওয়াই জেড তল, সেটা হবে কি পি এক্স অরবিটালটাকে আমরা ওয়াই জেড তলে যদি একটা তল টানি, তাহলে সেই তল বরাবর কোনো কি থাকবে না, ইলেকট্রন থাকবে না। এইটাই হচ্ছে পি এক্স অরবিটালের নোডাল প্ল্যান। তাহলে পি এক্স অরবিটাল যেটা, সেটার নোডাল প্ল্যান হবে এই ওয়াই জেড তলে, ওয়াই জেড তল বরাবর। এরপরে আসো, এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল। পি ওয়াই অরবিটালের ডাম্বেলের লোব দুইটা আছে কত? ওয়াই অক্ষ বরাবর। ডাম্বেলের লোব দুইটাই কোথায়? ওয়াই অক্ষ বরাবর। এখন আমরা যদি জেড এক্স অক্ষ বরাবর একটা তল কল্পনা করি, তাহলে সেই তলে কোনো কি থাকবে না, ইলেকট্রন থাকবে না।
তাহলে py অরবিটালের নোডাল প্ল্যান হবে zx তল বরাবর, zx তল বরাবর। ঠিক একইভাবে pz অরবিটালের যে ডাম্বেল আছে সেই ডাম্বেলের লোব দুইটা হচ্ছে কি z অক্ষ বরাবর। দেখো এটা z অক্ষ বরাবর। তাহলে এখন x অক্ষ আর y অক্ষ বরাবর, মানে x এবং y তলে যদি আমরা একটা তল কল্পনা করি, সেই তলে অর্থাৎ এই যে এখানে হালকা সাদা বর্ণের একটা তল দেখা যাচ্ছে, এখানে কোনো ইলেকট্রন নেই এবং এটা হচ্ছে xy তল। তাহলে xy তলে কোনো ইলেকট্রন থাকবে না, সেই জন্য pz অরবিটালের নোডাল প্ল্যান হচ্ছে xy তলে, xy তলে। তাহলে নোডাল প্ল্যানটা কি? নোডাল প্ল্যান হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে যে তল বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, তাকে নোডাল তল বলা হয়। হ্যাঁ, এখন এই নোডাল তলটা হচ্ছে পি অরবিটালের ক্ষেত্রে তোমার তিনটা অরবিটালের ক্ষেত্রে তিন রকম হবে। px এর নোডাল তল একটা এই তলে হবে, py এর নোডাল প্ল্যান আরেকটা তলে হবে, pz এর নোডাল প্ল্যান আরেকটা তলে হবে। তো px অরবিটাল যেহেতু লোব দুইটা x অক্ষ বরাবর, সুতরাং আমরা y অক্ষ বরাবর যদি একটা তল কল্পনা করি, মানে মাঝখান দিয়ে এই যে কেন্দ্রবিন্দু দিয়ে ছেদ করবে, এখানে এখানে চিত্রে দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে yz তল বরাবর একটা তল কল্পনা করা হয়েছে, yz সমতলে আর কি, অক্ষ বরাবর yz অক্ষ দিয়ে একটা তল কল্পনা করেছে যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য। এই জন্য px অরবিটালের নোডাল প্ল্যান হচ্ছে yz তল বরাবর। একইভাবে py এর নোডাল প্ল্যান হচ্ছে zx তল বরাবর, zx যে অক্ষ আছে সেই অক্ষ বরাবর একটা তল কল্পনা করলে সেই তলটাই হবে py এর নোডাল প্ল্যান। একইভাবে pz এর নোডাল প্ল্যান হবে xy তল বরাবর। কারণ দেখো এখানে এই 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 চিত্র থেকে একটু তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা। এই চিত্র এক্স ওয়াই জেড কেমন, এগুলো হচ্ছে পরস্পর লম্বালম্বি ভাবে তিনটা অক্ষ। তাহলে এটা যদি একটা তুমি পৃষ্ঠায় বা একটা তোমার যে খাতা আছে সেই খাতার পৃষ্ঠায় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তুমি কি করতে পারবা, লম্বালম্বি ভাবে আঁকতে পারবা, আর জেড অক্ষটা উপরে নিচে থাকবে। তাহলে এখন এই যে খাতার তল যেটা, যেহেতু জেড অক্ষর উপরে আর নিচে আছে, তাহলে এই লোব দুইটা উপরে আর নিচে, অতএব খাতার পৃষ্ঠা যেটা সেই তলটা এক্স এবং ওয়াই অক্ষর মধ্যে আছে, সেই তলে কোনো কি নেই, ইলেকট্রন নেই। সুতরাং এটা হচ্ছে পিজেড এর নোডাল প্ল্যান, যেটা এক্স ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে যে কোনো উপস্তরে বা অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান যত, নোডাল প্ল্যান তত। এটা একটু খেয়াল করো, যে কোনো উপস্তর বা অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান যতটা হবে, নোডাল প্ল্যানও ততটা হবে। এখন পি উপস্তরের জন্য আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে 1। পি উপস্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 1, সুতরাং পি উপস্তরের নোডাল প্ল্যান হবে একটাই, অর্থাৎ পি এক্স এরও নোডাল প্ল্যান একটা, পি ওয়াই এরও নোডাল প্ল্যান একটা, পি জেড এরও নোডাল প্ল্যান একটা। তাহলে আমরা এখন পি এস অরবিটাল এবং পি ওয়াই পি অরবিটাল, এস অরবিটাল এবং পি অরবিটাল সম্পর্কে জানলাম, কিভাবে আঁকতে হবে, নোড কি, নোডাল প্ল্যান কি। এরপরে আসো আমাদের ডি অরবিটাল। ডি অরবিটাল সম্পর্কে আমরা যদি দেখি, পি অরবিটালের জন্য এল এর মান 1, সুতরাং নোডাল প্ল্যান একটি। এরপরে আসো ডি অরবিটালের আকৃতি কেমন হবে। ডি অরবিটাল হচ্ছে তোমার ডাবল ডাম্বেল। ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। ডি অরবিটাল দেখতে ডাবল ডাম্বেল আকৃতির। তো সেই ডি অরবিটাল আমরা যদি একটা চিত্র দেখি, যেটা তোমার বইতে অথবা নেটে পাবা, এই দেখো ডি অরবিটাল এরকম, এখানে 5টা ডি অরবিটাল আছে। এর আগের ক্লাসে আমরা ডি অরবিটাল সংখ্যা 5টা সেটা অবশ্যই আলোচনা করেছিলাম। ডি অরবিটাল 5টা কেন? ডি অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে কত, 2। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 2 হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান হচ্ছে -2, -1, 0, +1, +2, অর্থাৎ 5টা মান পাওয়া যায়। সেই জন্য ডি অরবিটাল সংখ্যা হবে কয়টা, 5টা। তো এখানে ডি অরবিটাল 5টা দেওয়া আছে।
এই 5টা ডি অরবিটালের আকৃতি এরকমের। একটা হচ্ছে dxy, dyz, gzx, dx² আর dz², এই 5টা। তো এগুলো এখানে দেখতে একটু জটিল মনে হচ্ছে, কিভাবে আঁকতে হবে সেটা আমরা একটু আলাপ করি। তো আমরা প্রথমে dxy অরবিটাল আঁকবো। ডি অরবিটালের 3 ধরনের আছে, 2 ধরনের ডি অরবিটাল আছে। একটা হচ্ছে dxy, yz, zx, এই 3টা এক ধরনের, আর বাকি 2টা, সেই 2টা আমরা আলাদাভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা dx অরবিটালটা আঁকবো, dxy। তাহলে dxy, dyz, dzx, এই 3টে অরবিটাল প্রথমে দেখি। তো প্রথমে হবে dxy আঁকবো। সেটা আঁকার জন্য আমরা আগের মতোই 3টে অক্ষ নিব, x অক্ষ, y অক্ষ, এরপরে z অক্ষ। 3টে অক্ষ নিলাম, আগে যেমন নিয়েছিলাম এর আগের স্লাইডে। তাহলে এটা ধরো x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। এদিকে x, এদিকে y, এদিকে z। তাহলে আমরা আঁকবো হচ্ছে কি dxy, আমরা আঁকবো dxy অরবিটাল। এখন dxy অরবিটালটা দেখতে কেমন বা সেটা কিভাবে আঁকবো সেটা আমরা এখানে দেখাচ্ছি, dxy অরবিটাল। তো dxy অরবিটাল আমরা বললাম যে ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। dxy অরবিটালের ডাম্বেল দুইটা কোথায় থাকবে? x এবং y অক্ষের মাঝখানে। এখানে কি আছে? dxy কথা বলতেছি। তাহলে এর ডাম্বেল দুইটা হবে x অক্ষ এবং y অক্ষের মাঝামাঝি। দুইটা ডাম্বেল x অক্ষ এবং y অক্ষের মাঝামাঝি। দেখো x অক্ষ আর y অক্ষ হচ্ছে এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে এই দুইটা মাঝামাঝি হবে ডাম্বেল। তাহলে কেমন হবে? এরকম হবে। একটা ডাম্বেল হবে এদিকে x y এর মাঝখানে, আসতেছি আমি। তাহলে ডাবল ডাম্বেলের মধ্যে একটা ডাম্বেল হচ্ছে এদিকে, আরেকটা ডাম্বেল এক্স ওয়াই এর বাকি যে মাঝখানে আছে, এবং এক্স ওয়াই দেখো এটা এক্স ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে এই দুইটা অক্ষ যদি পরস্পর ছেদ করে এরকম, তাহলে এই জায়গায় একটা হবে এরকম একটা মাঝখানে হবে, আর একটা হবে এরকম একটা মাঝখানে। এইটা হচ্ছে dxy। তো আমাদের এখানে x আর y অক্ষের মাঝখানে একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে যেটা আমরা এখানে মনে হচ্ছে z অক্ষ বার, কিন্তু আসলে এটা z অক্ষ না। z অক্ষটা কিন্তু x y এর সাথে লম্বালম্বি ভাবে আছে। তাহলে x এবং z এর y এর মাঝখানে এই বরাবর হবে আরেকটা ডাম্বেল। এই এইটা হচ্ছে dxy। তাহলে আমরা একটা যদি বুঝো তাহলে বাকিগুলো সহজেই বুঝবে। আমরা আরেকবার বলি, dxy অরবিটাল, তুমি দেখো এখানে কি আছে? x আর y কথাটা উল্লেখ আছে, dxy। তাহলে dxy অরবিটাল এর ডাম্বেল গুলো হবে x অক্ষ এবং y অক্ষের মাঝখানে। তাহলে তুমি প্রথমে 3টে অক্ষ আঁকলা, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এখন ডাম্বেল দুইটা x অক্ষের মাঝখানে একটা দিবে এই ফাঁকে, আরেকটা দিবে x y এর আরেকটা এই এই জায়গায় দিতে হবে। তাহলে এটা হচ্ছে dxy। এরপরে আসো dyz। তো dyz টা আমি দেখাচ্ছি, এই যে এখানে আমরা তাও 3টে অক্ষ আঁকলাম। দেখো x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এখন আমরা আঁকবো কি? dyz অরবিটালটাই আঁকবো আমরা। তাহলে এখানে কি আছে? dyz আছে, yz। অতএব এই অরবিটালের ডাম্বেল দুইটা y অক্ষ এবং z অক্ষের মাঝখানে হবে। y অক্ষ এবং z অক্ষের মাঝখানে, দেখো y অক্ষ এবং z অক্ষের মাঝখানে এই একটা হবে এখানে, এটা y, এটা z। y এবং z এর মাঝখানে একটা ডাম্বেল হবে, ঠিক আছে? আরেকটা ডাম্বেল হবে y এবং z এর মাঝখানে, যে আরেকটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায়। তো y এবং z এর মাঝখানে আরেকটা ফাঁকা জায়গা হচ্ছে এই বরাবর। তাহলে এইটা হবে dyz। তাহলে বোঝা গেল dyz কেমন। dyz এর ডাম্বেল গুলো y এবং z অক্ষের মাঝামাঝি হবে। এখন আসো আমরা dxz অরবিটাল আঁকবো। এটা হচ্ছে dxz অরবিটাল। তো dxz এখানে কি আছে? x, zx আছে, dzx। তাহলে z অক্ষ আর x অক্ষ যেহেতু এখানে উল্লেখ আছে,
তাহলে এর আকৃতি কেমন হবে? এর ডাম্বেল দুইটা জেড অক্ষ এবং এক্স অক্ষের মাঝখানে হবে। তো এখন দেখো এক্স অক্ষ আর জেড অক্ষ এই দুইটা অক্ষ, তাহলে একটা হবে এই দিলে মাঝখানে, এই এরকম জেড অক্ষ এবং এক্স অক্ষের মাঝখানে, আর জেড অক্ষ এবং এক্স অক্ষের মাঝ বরাবর আরেকটা আছে এই জায়গায়, এই জায়গাটা, এটা জেড এবং এক্স এর মাঝ বরাবর এই জায়গায়, এইখানে আর এইখানে, এইটা হচ্ছে জেড অক্ষের মাঝ আরেকটা মাঝ বরাবর, তাহলে এই বরাবর হবে আরেকটা অক্ষ। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করলাম, ডি জেড এক্স অক্ষ অরবিটালটাও কি করলাম, অঙ্কন করলাম। এরপর আসো চতুর্থ নাম্বার, যেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার হাইফেন ডি ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার হাইফেন ডি ওয়াই স্কোয়ার। সেটার জন্য তাও প্রথমে তুমি কি এরকম তিনটা অক্ষ আঁকবা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এইখানে দেখো এক্স স্কোয়ার হাইফেন ওয়াই ওয়াই স্কোয়ার, তো এই অরবিটালের আকৃতি হচ্ছে এর ডাম্বেল গুলো একটা হবে এক্স অক্ষ বরাবর আর একটা হবে ওয়াই অক্ষ বরাবর, সহজ। একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে একটা এক্স অক্ষ বরাবর আঁকো, এই যে এটা এক্স অক্ষ বরাবর একটা ডাম্বেল, আর একটা ডাম্বেল ওয়াই অক্ষ বরাবর এখানে। ঠিক আছে? তাহলে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এই অরবিটালের আকৃতি হবে একটা ডাম্বেল এক্স অক্ষ বরাবর থাকবে আর একটা ডাম্বেল ওয়াই অক্ষ বরাবর থাকবে। এখন আসো সর্বশেষ ডি জেড স্কোয়ার, যেটা এটার একটু ব্যতিক্রম সবগুলো থেকে, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তো এইটার দুইটা ডাম্বেলের মধ্যে একটা ডাম্বেল থাকবে জেড অক্ষ বরাবর, এরকম, এই যে একটা ডাম্বেল জেড অক্ষ বরাবর আছে, আরেকটা এই তোমার এক্স এবং ওয়াই অক্ষ এর মাঝখানে একটা গোলাকৃতির আকারে থাকবে এরকমের। এইটা হচ্ছে জি ডি জেড স্কোয়ার, যেটা এখানে উপরে এই অরবিটালটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। দেখো একটা জেড অক্ষ ডাম্বেল একটা জেড অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওই জেড অক্ষকে ঘিরে তোমার গোলাকারে আছে, এক্স এবং ওয়াই অক্ষ দিয়ে গোলাকার আছে, এইটা সেটা এটা বুঝালাম। তাহলে এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে আমি আরেকবার সংখ্যাও বলতেছি, ডি অরবিটাল হচ্ছে পাঁচটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তো এদের মধ্যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স এই তিনটে অরবিটাল আঁকাটা একটু তোমার জটিল। তো সেগুলো কিভাবে আঁকবা, ডি এক্স ওয়াই যেটা, সেটা ডাম্বেল গুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানে হবে। তাহলে তুমি প্রথমে তিনটে অক্ষ আঁকবা, অনেক বইতে সংক্ষেপে ধরো ডি এক্স ওয়াই যেটা বলছে সেই ক্ষেত্রে জেড অক্ষটা আর আঁকা নাই, তাহলে তোমার জন্য একটু হয়তো সহজ হবে। যেমন সংক্ষেপে আমি ছোট করে এখানে দিচ্ছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষটা আর দেখাই নেই যেহেতু জেড অক্ষ এখানে কাজ নাই, তাহলে একটাই বরাবর দিয়ে দিল, আরেকটাই বরাবর দিয়ে দিল। এই অনেক বইতে তোমার দেখবে এইভাবে, আবার অনেক বইতে তোমার এই তিনটে অক্ষ দিয়ে দেওয়া আছে। তো তিনটে অক্ষ দিয়ে দিলে তোমার একটা অসুবিধা হচ্ছে, মানে বুঝতে সমস্যা হচ্ছে, মনে হচ্ছে এটা জেড অক্ষ বরাবর, কিন্তু আসলে এটা জেড অক্ষ বরাবর না, কারণ জেড অক্ষটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে লম্বালম্বি ভাবে আছে, সুতরাং এটা এক্স এবং জেড এর মাঝখানে, জেড অক্ষ বরাবর মার্ক, এক্স এবং ওয়াই এর মাঝখানে, জেড অক্ষ বরাবর না। তাহলে আমরা কি বললাম, ডি এক্স ওয়াই অরবিটালটার লোব হবে এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে, দুইটা লোব এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে। আর ডি ওয়াই জেড যেটা, সেটারও দুইটা লোব থাকবে, তো দুইটা লোবও ওয়াই এবং জেড অক্ষের মাঝখানে, অর্থাৎ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ যদি পরস্পর ছেদ করে চারটা ভাগ তৈরি হয়, সেই চারটা ভাগেই চারটা ডাম্বেল থাকবে, সোজা কথা। ওয়াই এবং জেড অক্ষ যদি পরস্পর এইভাবে ছেদ করে, ধরো এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে চারটা ভাগ হলো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই যে ডাবল ডাম্বেলের মধ্যে চারটা লোব আছে, এই চারটা লোব এই চারটা মাঝখানে চারটা ভাগে থাকবে এরকম। এটা ধরো ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে এটা হচ্ছে ডি ওয়াই জেড। ঠিক একইভাবে ডি জেড এক্স এর যে চারটা লোব থাকবে, অর্থাৎ ডাবল ডাম্বেলের জন্য চারটা লোব থাকে, সে চারটা লোব জেড এবং এক্স অক্ষের মাঝখানে থাকবে। আমি যদি এরকম আঁকি, এই এটা ধরো জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এখানে আমি ওয়াই অক্ষটা দেখাইনি, অনেক বইতে সংক্ষেপে এইভাবে আছে আর কি। তাহলে এটা যেহেতু জেড এক্স অরবিটাল, তাহলে এই যে চারটা ভাগ এইভাবে হবে।
তুমি জাস্ট ওই অক্ষগুলোর নাম পরিবর্তন করে দিলে হচ্ছে, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, অতএব এটা ওয়াই জেড, এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে জেড এক্স, আর এটা এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, অতএব এটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে সংক্ষেপে বা সোজা কথা হচ্ছে যে দুইটা অক্ষরের কথা এখানে উল্লেখ থাকবে, হ্যাঁ, লোব দুইটা সেই দুইটা অক্ষের মাঝখানে হবে এই তিনটে অরবিটালের ক্ষেত্রে, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এর ক্ষেত্রে। আর ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এর ক্ষেত্রে একটা লোব এক্স অক্ষ বরাবর হবে, আর একটা লোব ওয়াই অক্ষ বরাবর হবে, মানে একটা ডাম্বেল এক্স অক্ষ বরাবর হবে আর একটা ডাম্বেল ওয়াই অক্ষ বরাবর হবে। ঠিক জি, ডি জেড স্কোয়ার যেটা, সেটা হচ্ছে একটা ডাম্বেল জেড অক্ষ বরাবর হবে, আর একটা ওই জেড অক্ষের চারিদিকে বৃত্তাকারে থাকবে। এই যে এখানে চিত্র দিলে এটা আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, এরকম। এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে এইভাবে ডি অরবিটাল গুলোর আকৃতি আঁকতে জানতে হবে তোমাদেরকে। এরপরে আরেকটা চিত্র দেখো এখানে, দেখো এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি নোডাল প্ল্যান, এটার সংক্ষেপে তোমরা বুঝতে, নোডাল প্ল্যান লেখা আছে এখানে। তো নোডাল প্ল্যান এখানে দুইটা, একটা দুইটা, প্রত্যেকটাতে, এটাতে দুইটা, এটাতেও দুইটা, তাহলে নোডাল প্ল্যান, নোডাল প্ল্যান এখানে দুইটা করে। তো নোডাল প্ল্যান আমরা কি বলছিলাম, বলছিলাম যে নিউক্লিয়াসের চারিদিকে যে তল বরাবর ইলেকট্রন ঘনত্ব শূন্য বা ইলেকট্রন থাকে না, সেই তলটাকে বলা হচ্ছে নোডাল প্ল্যান। আর নোডাল প্ল্যান আমরা বলছিলাম যে কোনো উপস্তরে এল এর মান যত, নোডাল প্ল্যানও ততটা। তো এগুলো হচ্ছে ডি উপস্তর, ডি উপস্তরের জন্য এল এর মান হচ্ছে কত, 2। অতএব নোডাল প্ল্যান দুইটা থাকবে ডি অরবিটালে। এই এখানে দুইটা নোডাল প্ল্যান আছে, এটা হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটালও দুইটা নোডাল প্ল্যান, ডি ওয়াই জেডও দুইটা, ডি এক্স জেডও দুইটা, মানে দুইটা দুইটা করে নোডাল প্ল্যান এগুলোর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটা গেল ডি অরবিটালের আকৃতি। তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে যে কোনো উপস্তর বা অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম এল এর মান যত, নোডাল প্ল্যান ততটি। যে ডি উপস্তরের জন্য এল এর মান 2, সুতরাং ডি অরবিটালের জন্য নোডাল প্ল্যান দুইটা হবে। এখন আসো অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, অরবিটটা কি, অরবিটটা আমরা বোর তত্ত্ব মতে জানলাম যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস চারিদিকে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সে কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার, অথবা সমারফিল্ড পরে উপবৃত্তাকারও বলছে, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনশীল, সেই বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। আর অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই স্থানটাকে অরবিটাল বলা হয়। তাহলে অরবিটাল হচ্ছে একটা অঞ্চল, এবং সেটা ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে অরবিটাল বলা হয়। অরবিট একটা দ্বিমাত্রিক পথ, এর কোনো দিক নির্দেশক ধর্ম নেই। অরবিটটা যেহেতু বৃত্তাকার অথবা উপবৃত্তাকার, এটা একটা দ্বিমাত্রিক পথ, এটা কোনো দিক নেই, বা এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ইত্যাদি কোন দিকে আছে সেরকম কোনো দিক নির্দেশক ধর্ম নেই। কিন্তু অরবিটাল একটা ত্রিমাত্রিক অঞ্চল, অরবিটাল গুলো হচ্ছে ত্রিমাত্রিক অঞ্চল, এবং এস অরবিটাল ছাড়া অন্যান্য অরবিটালে দিক নির্দেশক ধর্ম আছে। এস অরবিটালের কোনো দিক নির্দেশক ধর্ম নাই, কিন্তু পি অরবিটাল তিন ধরনের, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। ঠিক একইভাবে ডি অরবিটালেও দিক নির্দেশক ধর্ম আছে। ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করে অরবিটের অবতারণা করা হয়েছে। অরবিট যখন ধারণা করা হয়েছে, অর্থাৎ বোর মতবাদ অনুযায়ী, বোর যখন বললো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস চারিদিকে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তখন উনি ইলেকট্রনকে কণা হিসেবে কল্পনা করছিলেন। সেই ধারণা থেকে অরবিট শব্দটা আসছে, অর্থাৎ ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করে অরবিটের অবতারণা করা হয়। আর নিউক্লিয়ার ইলেকট্রনকে ঋণাত্মক আধান বিশিষ্ট ম্যাগ গ্রুপে কল্পনা করে অরবিটালের অবতারণা করেন। তাহলে অরবিটালের ধারণাটা আসছে যখন ইলেকট্রনকে ঋণাত্মক আধান এর ম্যাগ, ঋণাত্মক আধান বিশিষ্ট ম্যাগ গ্রুপে যখন কল্পনা করছে, সেখান থেকে অরবিটালের ধারণাটা আসছে। অরবিট গুলো হচ্ছে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার, অর্থাৎ আকৃতি, অরবিট গুলো বৃত্তাকার হয় সাধারণত, উপবৃত্তাকারও হয়।
আর অরবিটাল, বিভিন্ন অরবিটাল তোমার বিভিন্ন আকৃতির হয়। যেমন এস অরবিটাল হচ্ছে গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকার, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকার, এফ অরবিটালের আকৃতি আরো জটিল। তাহলে অরবিট অধিকাংশ ক্ষেত্রে বৃত্তাকার হয়, কিছু কিছু বৃত্তাকার হয়। আর অরবিটাল হচ্ছে এক একটা এক এক ধরনের হয়। এস অরবিটাল হবে গোলাকার, পি অরবিটাল ডাম্বেলের মতো, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ডি অরবিটাল ডাবল ডাম্বেলের মতো, যেটা আমরা গত স্লাইডে আকৃতি দিয়ে দেখলাম। অরবিটে একই সময়ে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব। অর্থাৎ অরবিটে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সময়ে নির্ণয় করা যায়। যখন ইলেকট্রন বিভিন্ন অরবিটে আবর্তনশীল থাকে তখন সেই ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সময়ে নির্ণয় করা যায়, যেটা আমরা বোর তত্ত্ব প্রয়োগ যখন আলোচনা করছিলাম সেখানে আমরা ইলেকট্রনের অবস্থান অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে এবং ইলেকট্রনের বেগ কত সেটা আমরা বের করছিলাম। সুতরাং অরবিটে অবস্থানরত ইলেকট্রনের ভরবেগ এবং সে তার অবস্থানটাও নির্ণয় করা যায়, কিন্তু অরবিটালে এটা অবশ্যই অরবিটালে হবে, অরবিটালে কপিতে বলেছে। তাহলে অরবিটালে একই সময়ে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। অরবিটালে একই সময়ে ইলেকট্রনের অবস্থান, আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব। অর্থাৎ অরবিটের ক্ষেত্রে এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, যেটা সেটার সাথে অরবিট এর তোমার কি বলে যে এটা সাংঘর্ষিক। আর অরবিটালের সাথে হাইজেনবার্গের অনিশ্চয়তা, অরবিটালের ধারণার সাথে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা তোমার সাংঘর্ষিক নয় আর কি। কারণ হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি হয়েছে তুমি একই সাথে অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব না। অরবিটে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। যে কোনো অরবিটে সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকতে পারবে। এখন n হচ্ছে এখানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে n দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে। তাহলে n সমান যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে প্রথম অরবিট বা প্রথম প্রধান শক্তি স্তর। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে, n এর মান 1 দিলে 1² মানে 2 হবে। n এর মান যদি 2 দাও তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ দ্বিতীয় অরবিটে বা দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে যে কোনো অরবিটে সর্বাধিক 2n² ইলেকট্রন থাকতে পারবে। আর অরবিটালে বিপরীত স্পিনের 2টা ইলেকট্রন থাকতে পারে। যে কোনো অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে এবং তাদের স্পিন আবার কি হবে, বিপরীত হবে। অরবিটাল সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত। অরবিটাল সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত, অর্থাৎ n সমান 1 হলে সেটা হচ্ছে প্রথম প্রধান শক্তি স্তর বা যেটাকে আমরা কে শেল বলি। n সমান 2 হলে সেটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর, যেটাকে আমরা এল শেল বলি। 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর, যা এম শেল বলি। আর অরবিটাল সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত। অরবিটাল যেমন আমরা কি লিখি 1s অরবিটাল, 2p অরবিটাল বা 3d অরবিটাল। এই যে লিখি 2p অরবিটাল, তাহলে এখানে 2 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর p যারা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l এর মান 1 বোঝায়। তাহলে অরবিটাল সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা উভয়ের সাথে সম্পর্কিত। অরবিট সমূহকে কে, এল, এম, এন, ও ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। মানে প্রথম অরবিটটাকে কে, দ্বিতীয় অরবিটটাকে এল, তৃতীয়টাকে এম, এগুলোকে কে শেল, এম শেল বা এম শেলও বলা হয়। আর অরবিটালকে যথাক্রমে এস, পি, ডি, এফ, জি, মানে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলো হচ্ছে ছোট হাতের এস, পি, ডি, এফ। আর অরবিটকে বড় হাতের কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে মোটামুটি অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। এটা তোমরা অবশ্যই ভালো করে এই মনে রাখবা, কারণ অনেক সময় পরীক্ষায় আসে বা উচ্চতর লেভেলেও এটা দরকার হবে। এরপর আসো, আমি এখানে কয়েকটা অরবিটের নাম লেখা আছে এবং এদের শক্তি ক্রমানুসারে সাজানো বলছি। অর্থাৎ এখানে আছে 3d, 4s, 4p,
4d 5s এই অরবিটালগুলোকে শক্তি ক্রমানুসারে সাজাতে হবে। তা আমরা এর আগের একটা ক্লাসে গত ক্লাসে বলছিলাম যে অরবিটালের শক্তি নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফলের উপর। যে অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল কম হবে সেই অরবিটালের শক্তি কম হবে, অন্যটার শক্তি বেশি হবে। তাহলে আমরা এখন দেখি এখানে যে 3d 4s 4p 4d 5s এই সমস্ত অরবিটালগুলোকে শক্তির ক্রমানুসারে সাজানোর কথা বলছে। সুতরাং আমরা প্রথমে কি করব, এদের n প্লাস l এর মান বাইর করব। তাহলে 3d এর জন্য n এর মান হচ্ছে 3 আর d যেহেতু আছে d উপস্তর l এর মান 2, তাহলে n প্লাস n সমান 3 প্লাস 2 সমান 5। 4s এর জন্য n সমান হচ্ছে 4 আর যেহেতু s উপস্তর l সমান হচ্ছে 0, তাহলে n প্লাস l সমান 4 প্লাস 0 সমান 4। 4p এর জন্য n সমান 4 আর p উপস্তরের জন্য l সমান 1, তাহলে n প্লাস l ইকুয়াল টু 4 প্লাস 1 5। ঠিক একইভাবে 4d এর জন্য n সমান 4, d এর জন্য l সমান 2, তাহলে 6 যোগফল। 5s এর জন্য যোগফল হচ্ছে কত, 5। তাহলে আমরা দেখতেছি যোগফল সবচেয়ে কম আছে কোথায়, 4s এ। সুতরাং 4s অরবিটালের শক্তি এখানে সবচেয়ে কম। তাহলে যেই অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর যোগফলের মান কম হবে সেটা শক্তি কম, আর যদি যোগফল সমান হয়ে যায় তখন যে অরবিটালের n এর মান কম সেই অরবিটালের শক্তি কম হবে। তাহলে আমাদের যোগফল সবচেয়ে কম হচ্ছে 4s এর, অতএব এই 5টা অরবিটালের মধ্যে 4s এর শক্তি সবচেয়ে কম। এরপর দেখো 3d 4p 5s 3d 4p 5s তিনোটার ক্ষেত্রে যোগফল সমান 5। এখন আমাদেরকে চিন্তা করতে হবে n এর মান কোনটার জন্য কম। তাহলে এখানে n এর মান সবচেয়ে কম হচ্ছে 3d এর জন্য, সেই জন্য এই তিনটের মধ্যে 3d এর শক্তি সবচেয়ে কম। এরপরে n এর মান কম হচ্ছে 4p এর জন্য, সুতরাং 4p এর শক্তি এর আরেকটু কম, মানে 5s থেকেও কম। তারপরে 5s, আর যেহেতু 4d এর সবচেয়ে বেশি সুতরাং 4d এর শক্তি সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি শক্তির উচ্চ ক্রমানুসারে সাজাই, প্রথমে আমরা বসাবো কি 4s, যেহেতু 4s এর শক্তি সবচেয়ে কম, তারপর বসাবো 3d, তারপরে বসাবো 4p, এরপরে 5s, এরপরে 4d, অর্থাৎ এরকম 4s 3d 4p 5s 4d এইভাবে। এখন এটা আমাদের কেন দরকার, অর্থাৎ অরবিটাল গুলোকে কেন আমরা শক্তি ক্রমানুসারে সাজাবো, এটা দরকার হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় এটা প্রয়োজন হবে। কারণ ইলেকট্রন অরবিটালে যখন প্রবেশ করে শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে, অর্থাৎ প্রথমে ইলেকট্রন 4s এ যাবে, তারপরে 3d তে যাবে, এরপরে 4p তে যাবে, অর্থাৎ আস্তে আস্তে উপরের দিকে যাবে। 4s পূর্ণ হওয়ার পরে 3d তে যাবে, 3d পূর্ণ হওয়ার পর 4p তে যাবে, এইভাবে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। সেই জন্য আমাদের অরবিটাল গুলো শক্তি জানতে হবে। এখন দেখো এখানে আরেকটা কোশ্চেন, 3d 2d 4p 3f 1p এই অরবিটাল গুলোর মধ্যে কোনটি সম্ভব বা অসম্ভব এবং কেন। 2d 4p 2p 3f 1p এটা অনেক সময় এই ধরনের কোশ্চেন তোমার 2 নং কোশ্চেনে আসে অনুধাবনে। তাহলে 2d 2p 3f 1p অরবিটালের মধ্যে কোনটি সম্ভব বা অসম্ভব এবং কেন। এখন সেটা আমরা কিভাবে বাইর করব, সেটা বাইর করার জন্য 2d অরবিটাল হচ্ছে অসম্ভব। কারণ কি, কারণ হচ্ছে 2d অরবিটালের জন্য n এর মান কত হয়, n এর মান হচ্ছে 2, আর n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হবে কত, 0 1, কারণ l সমান 0 থেকে n - 1। l ইকুয়াল টু কত, l এর মান হচ্ছে আমরা জানি l এর মান যেটা সেটা হচ্ছে আমরা জানি l ইকুয়াল টু 0 থেকে আরম্ভ হবে, 0 থেকে ডট 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 n - 1 পর্যন্ত।
n মাইনাস ওয়ান পর্যন্ত। এখন n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হবে 0, আর একটা হবে কত 1। এখন l এর মান 0 হলে সেটাকে আমরা বলি s অরবিটাল, আর l এর মান 1 হলে সেটাকে বলি আমরা p অরবিটাল। ঠিক আছে, তো d অরবিটালের জন্য l এর মান কত লাগে? 2 লাগে। যেহেতু n এর মান 2 হলে l এর মান 2 হয় না, সুতরাং 2d অরবিটাল কি সম্ভব নয়। 2d অরবিটালের জন্য l সমান 2 হতে হবে, কিন্তু এখানে l এর মান 2 হয় না। n সমান 2 হলে l সমান 0 এবং 1 হয়, সেই জন্য 2d অরবিটাল সম্ভব নয়। এরপর আসো 2p অরবিটাল সম্ভব। 2p অরবিটাল সম্ভব, এটা সম্ভব এই কারণে যেহেতু 2p অরবিটালের জন্য n এর মান কত 2। এই যে এখানে সামনে কত আছে 2 আসছে, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বাট সেটা হচ্ছে n2। তাহলে n এর মান 2 হলে l এর মান 0 1, l এর মান 0 হলে সেটা s অরবিটাল, l এর মান 1 হলে সেটা p অরবিটাল। তাহলে n সমান যখন 2 হবে তখন s অরবিটালও সম্ভব, p অরবিটালও সম্ভব। সেই জন্য 2p অরবিটাল সম্ভব, কারণ p এর জন্য l এর মান 1। এরপর আসো 3p-f অরবিটাল অসম্ভব। 3f অরবিটাল, 3f অরবিটাল অসম্ভব। এটার কারণ হচ্ছে 3f অরবিটালের ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, যেহেতু এখানে 3 আছে, তাহলে n এর মান হচ্ছে 3। n এর মান 3 হলে l এর মান কত হবে? 0 1 2, 0 1 2। ঠিক আছে, এখন f এর জন্য l এর মান হচ্ছে 3। f এর জন্য l এর মান কত হয়? 3 হইতে হয়। f এর জন্য l এর মান 3, যেহেতু n এর মান 3 হলে l এর মান 3 হওয়া সম্ভব নয়, সুতরাং 3f অরবিটালও কি সম্ভব নয়, তাহলে 3f অরবিটাল অসম্ভব। এরপর আসো 1p অরবিটাল। 1p অরবিটাল এটাও অসম্ভব, কারণ এক্ষেত্রে n এর মান 1, n এর মান যদি 1 হয় তাহলে l এর মান হবে শুধু 0 হয়, l এর একটাই মান, সেটা হচ্ছে 0। তাহলে 1p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 1, n এর মান যদি 1 হয় l এর মান হবে কত 0, আর l এর মান 0 হলে সেটা s অরবিটাল। তাহলে আমরা কি পেলাম? n এর মান 1 এর জন্য l এর মান 1 সম্ভব নয়, সেজন্য তোমার p অরবিটাল মানে 1p অরবিটালও কি নয়, সম্ভব নয়। তাহলে এই অরবিটালগুলো কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় এরকমের কোশ্চেন পরীক্ষায় আসে, সুতরাং তোমাকে আসলে এরকম মান দিয়ে ব্যাখ্যা করে বলতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই আলোচনার বিষয় এতটুকুই। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী টপিক যেটা থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে, এই আশা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।